স্ট্র্যাটেজিকের স্পোর্টস সেকশনের আরও একটা সুন্দর ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম সৌমেন স্যার, যেখানে আমি টপ 20 কোশ্চেন করাবো, যে কোশ্চেনগুলো পিওয়াইকিউ বেসড বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আপকামিং ডেতেও বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। প্রথমবার যারা ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের সাথে থাকো। এরকম নানান রকমের ক্লাস তোমরা কিন্তু আমাদের এই এক্সাম অরবিট চ্যানেলে পেতে থাকবে। ইউটিউবে তোমরা অনেক ভিড় দেখবে, কিন্তু সঠিক গাইডেন্স এখানেই পাবে, যেখানে ম্যাথামেটিক্স পল্লব স্যার খুব তাড়াতাড়ি ক্লাস করাবেন তোমাদের, এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপর আমি সৌমেন স্যার তোমাদের ক্লাস করাচ্ছি। চলো আজকের সেশনটা শুরু করা যাক। আজকের সেশনের প্রথম যে কোয়েশ্চেন, সে প্রথম কোয়েশ্চেনটা দেখো। ক্রিকেট খেলায় যখন একটি বৈধভাবে ডেলিভারি করা বল ব্যাটসম্যানের ব্যাট বা শরীরে স্পর্শ না করে বেরিয়ে যায় এবং সেই বল থেকে রান সংগৃহীত হয়, তখন সেই রানগুলিকে কি হিসাবে গণ্য করা হয়? এসএসসি জিডি 2022-এর কোয়েশ্চেন এটা। ওয়াইড বল, এলবিডব্লিউ, লেগ বাই না বাই? দেখো এখান থেকে কি বুঝতে পারছো বলো তো? বোঝা যাচ্ছে আরামসে যে ওয়াইড বল যেটা, সেটা কিন্তু একটা লিগ্যাল ডেলিভারি নয়, সেটা কিন্তু লিগ্যাল নয়, তাই তো? তাহলে অপশান ওয়াইড বল এটা কিন্তু বাদ চলে গেল। দেখো এলবিডব্লিউ তো শরীরে অবভিয়াসলি লেগ বিফোর উইকেট, তোমার বোলাররা আবেদন করে লেগ বিফোর উইকেটের জন্য, তো এটাও হচ্ছে না। আচ্ছা লেগ বাই তো হচ্ছে না, তো এখানে হচ্ছে বাই রান, অর্থাৎ বাই রান হলে সেটা কিন্তু ব্যাটসম্যানের ব্যাটে বা শরীরে স্পর্শ না করে যদি বেরিয়ে যায় এবং সেখান থেকে যদি রান সংগৃহীত হয়, সেটাই হয় বাই রান। যারা ক্রিকেট খেলা দেখো তারা নিশ্চয়ই জানো বাইশ হিসাবে আলাদা করে রান গণনা করা হয়। তাহলে এই হচ্ছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এসএসসি জিডি 2022-এর কোশ্চেন। ক্লিয়ার? কত সোজা কোশ্চেনটা দেখো। চলো আজকে সেকেন্ড কোয়েশ্চেনটা দেখি। সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলছে, যে একজন ব্যক্তির নাম দেওয়া আছে ভক্তি প্রদীপ কুলকার্নি, পাশে আমি ছবি দিয়ে দিয়েছি, ইনি কোন খেলার সাথে যুক্ত? এই ধরনের বিভিন্ন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত, এগুলো কিন্তু কোয়েশ্চেনে অলরেডি আসে, এবং এই প্রশ্নটাও এসেছে 2025-এ এসএসসি জিডি পরীক্ষায়। দেখো পাশে আমি উল্লেখ করে দিয়েছি জিডি পরীক্ষায়, তো বলতে হবে ইনি কোন খেলার সাথে যুক্ত। তাহলে উত্তর কি হবে? দেখো চারটে অপশান, ব্যাডমিন্টন আছে, জুডো আছে, চেস আছে এবং ক্রিকেট আছে, চারটে অপশান। তো অপশান ডি, এক্ষেত্রে অপশান ডি অর্থাৎ দুয়ের যে প্রশ্নটার উত্তর হবে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 2022 সরি 2025 সালে এই কোশ্চেনটা কিন্তু এসেছিল, চেস খেলার সাথে যুক্ত। ইনি ওমেন্স গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন, ওমেন গ্র্যান্ডমাস্টার, এবং 2012 সালে ইনি এশিয়ান ওমেন চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। এশিয়ান ওমেন্স চ্যাম্পিয়নশিপ, হ্যাঁ আমি ছোট করে লিখলাম, এশিয়ান ওমেন চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এই ভক্তি প্রদীপ কুলকার্নি। ক্লিয়ার? তো তোমার দাবা খেলার সাথে যুক্ত, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। চলো ব্যাডমিন্টনের সাথে যুক্ত যদি আমি বলি, ব্যাডমিন্টনের সাথে যুক্ত অনেক প্লেয়ারের নাম তোমরা নিজেরাই জানো, তার নাম হচ্ছে পিভি সিন্ধুর নাম জানো, সাইনা নেওয়ালের নাম জানো। আচ্ছা জুডো খেলার সাথে যুক্ত যদি বলি কোনো ব্যক্তির নাম, তাহলে তোমরা কি জানো সেটা? মনে রাখবে জুডো খেলার সাথে এই ব্যক্তির নাম তোমাদের পরবর্তীকালে দিতে পারে, তার নাম হচ্ছে সুশীলা দেবী লিকম্বাম। আমি লিখে দেবো একবার, যে সুশীলা দেবী সুশীলা দেবী লিকম্বাম, সুশীলা দেবী লিকম্বাম, ইনি হচ্ছেন জুডো খেলার সাথে যুক্ত। ক্লিয়ার? এবার ক্রিকেট খেলার সাথে যুক্ত একাধিক মহিলা এবং পুরুষ ক্রিকেটারের তোমরা অলরেডি নাম জানো, আমি আর বলছি না। চলো আজকের 2 নম্বর থেকে 3 নম্বর কোশ্চেনের দিকে একটু আগাই। 3 নম্বর কোশ্চেনটা দেখো, খুব ভালো কোশ্চেন, যেটা এসএসসি জিডিতে 2022 সালে এসেছে কোশ্চেনটা, যে নিচের কোন দেশটি লুসোফোনিয়া গেমসের অংশ নয়? পাশে একটা ছবি দিয়ে দিয়েছি লুসোফোনিয়া গেমসের, তো এটা লুসোফোনিয়া গেমসের অংশ নয়। চারটে অপশান দেওয়া আছে, অপশানগুলো দেখে তোমার মনে হবে হয়তো ভারত হতে পারে, হলেও হতে পারে, তাই তো? কিন্তু তোমরা যেটা মনে করছো সেটা একদম ভুল। কেন না, এটা সেই ধরনের খেলা যেখানে পর্তুগিজ ভাষাভাষীর মানুষ কথা বলে, এবং তার সাথে এই যে লুসোফোনিয়া গেমস, এটা একটা মাল্টি স্পোর্টস ইভেন্ট, মানে কোনো একটা নির্দিষ্ট খেলা নয়, অনেকগুলো স্পোর্টস ইভেন্টকে একসঙ্গে, খেলাটার নাম হচ্ছে লুসোফোনিয়া গেমস। এবং কারা খেলে না, পর্তুগিজ ভাষাভাষীর মানুষজন যেখানে বসবাস করে, যেই দেশে ওই পর্তুগিজ ভাষাভাষীর মানুষজন থাকে, তাদের মধ্যে এই গেমসে ব্যাপারটা রয়েছে, তাই না? তো ভারত কি করে হবে না? না দেখো, ভারত একটা সময় কিন্তু, ভারতের একটা যে রাজ্য আছে তার নাম হচ্ছে গোয়া, তো সেখানে একটা সময় দীর্ঘদিন ধরে পর্তুগিজদের উপনিবেশ ছিল, সেই জন্য ভারত কিন্তু এই গেমসটার একজন মেম্বার, ভারত এই গেমসটার একটা মেম্বার কান্ট্রি। ক্লিয়ার? বা মেম্বার। ক্লিয়ার? তো সেক্ষেত্রে ভারত কিন্তু ওই জন্যই হচ্ছে না। তো প্রশ্নের উত্তর কি হবে? প্রশ্নের উত্তর হবে ডি, অর্থাৎ জার্মানি। জার্মানি লুসোফোনিয়া গেমসের অংশ নয়, যেখানে মাকাও পর্তুগাল অবশ্যই লুসোফোনিয়া গেমস সেখানে হয়ে থাকে বা তার অংশ সে। ক্লিয়ার? ভারত কেন নয়, উত্তরটা কেন হচ্ছে না, সেটাও আমি ব্যাখ্যা করে দিলাম। ক্লিয়ার? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আজকে 4 নম্বর কোয়েশ্চেনটা যদি চলে আসি, 4 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেনটা দেখো, যে প্রথম আইসিসি মহিলা টি20 ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ আয়োজন করেছিল? যেটা এসএসসি এমটিএস পরীক্ষায় 2024 সালে এসেছে, পাশে আমি লিখে দিয়েছি। দেখো এমটিএস পরীক্ষায় 2024 এসেছে, তো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা নাকি ইন্ডিয়া, কোন দেশ প্রথম মহিলা টি20 বিশ্বকাপ আয়োজন করেছিল মহিলাদের ক্ষেত্রে? তো উত্তর কি হবে?
দেখো পুরুষদের টি-20 ওয়ার্ল্ড কাপ তোমাদের অনেকেরই মনে আছে যে পুরুষদের টি-20 যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে ইন্ডিয়া প্রথমবার জয়লাভ করেছিল পাকিস্তানকে হারিয়ে। তো এই প্রশ্নের উত্তর কি হবে? না এই প্রশ্নের যে উত্তর হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কেন? না খেলাটা হয়েছিল 2009 সালে। প্রথমবার টি-20 মহিলা বিশ্বকাপ আয়োজন হয় 2009 সালে। ইংল্যান্ড আয়োজন করে এবং ইংল্যান্ডই উইনার হয়। ইংল্যান্ড আয়োজন করে এবং ইংল্যান্ডই বিশ্বকাপ জেতে। ক্লিয়ার? তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার যদি বলি অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া এ হচ্ছে বেশিবার টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, অনেকবারই ও টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, সফলতম টিম বলতে পারো মহিলা টিমের মধ্যে। আর ইন্ডিয়া, ইন্ডিয়া 2016 সালে, 2016 সালে বিশ্বকাপ জেতেনি, 2016 সালে এই আইসিসি মহিলা টি-20 ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল, মানে অ্যাজ এ আয়োজক। ক্লিয়ার? ইন্ডিয়া কিন্তু বিশ্বকাপ এখনো একবারও জিততে পারেনি, মানে টি-20 ওয়ার্ল্ড কাপ বলছি, টি-20 ওয়ার্ল্ড কাপ মহিলা টিম এখনো পর্যন্ত একবারও জিততে পারেনি, কিন্তু আয়োজন করেছিল 2016 সালে। ক্লিয়ার? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার 4 এর। চলো আজকে 5 নম্বর কোশ্চেনটা একটু দেখে নিই। আচ্ছা 5 নম্বর কোশ্চেনটা দেখো, রঞ্জিত সিং গোল্ড কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত? এসএসসি জিডি 2024-এ পড়েছিল এই কোশ্চেনটা। দেখো এই ধরনের কাপ কোন ধরনের স্টেডিয়াম, কোন রাজ্যে অবস্থিত, এগুলো কিন্তু পড়ে। ঠিক আছে? যেমন বিভিন্ন স্টেডিয়ামের নাম বলে স্টেট ফরওয়ার্ড তোমাদের জানতে চায় যে এই স্টেডিয়ামটা ভারতের কোন রাজ্যে অবস্থিত, এটাও কিন্তু পরীক্ষায় আসে। আবার এই ধরনের কাপ কোন কোন খেলার সাথে কোন কোন কাপ জড়িত সেটাও কিন্তু পরীক্ষায় আসে, তাই না? তো উত্তর এখানে কি হবে একটু ভালো করে দেখো, যে ক্রিকেট, কাবাডি, হকি নাকি পোলো কোন খেলার সাথে রঞ্জিত সিং গোল্ড কাপ যুক্ত? এটা কিন্তু একটা ঘরোয়া টুর্নামেন্ট, এটাও আমি ক্লু দিলাম, ঘরোয়া টুর্নামেন্ট। তাহলে উত্তর কি হবে? না উত্তর হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি। অর্থাৎ হকিতে একটা ঘরোয়া টুর্নামেন্ট, কিন্তু খুব প্রেস্টিজিয়াস ঘরোয়া টুর্নামেন্ট হচ্ছে রঞ্জিত সিং গোল্ড কাপ। বোঝা গেল? আচ্ছা ক্রিকেটের সঙ্গে যদি আমি বলি কোনো ঘরোয়া টুর্নামেন্টের কাপ, তাহলে সেক্ষেত্রে তোমরা জানো যে দলীপ ট্রফি, দলীপ ট্রফি, তারপরে তোমার সৈয়দ মুস্তাক আলী টি-20 ট্রফি, তারপরে বিজয় হাজারে ট্রফির তোমরা নাম শুনেছো, বিজয় হাজারে ট্রফি বা রঞ্জি ট্রফির নাম শুনেছো। ক্লিয়ার? তো ক্রিকেটের সঙ্গে যুক্ত। এবার যদি বলি কাবাডি, কাবাডির সঙ্গে যুক্ত হলে কি হবে বলো তো? না কাবাডির সঙ্গে যুক্ত হয় প্রো কাবাডি লিগ, প্রো কাবাডি লিগ নাম শুনেছো, প্রো কাবাডি লিগ। তো সেক্ষেত্রে তোমার কাবাডির সঙ্গে যুক্ত একটা টুর্নামেন্ট। আর পোলো, পোলো খেলার সঙ্গে খুব ইম্পর্টেন্ট এটাও পড়ে যে এজরা কাপ, পোলো খেলার সঙ্গে হচ্ছে এজরা কাপ। তো এজরা কাপ হচ্ছে কিন্তু পোলো খেলার সাথে যুক্ত। তো এটাও কিন্তু তোমার একটা টুর্নামেন্ট বা একটা কাপ। ক্লিয়ার? তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা হচ্ছে হকি, রঞ্জিত সিং গোল্ড কাপ। আশা করি বোঝানো গেল। চলো আজকে 6 নম্বর কোশ্চেনে চলে আসি। 6 নম্বর কোশ্চেনটা কি বলছে? দেখো 6 নম্বর কোশ্চেনটা বলছে যে ড্রেসেজ, এটা একটা শব্দ, খেলাধুলার টার্ম নিয়ে আমি সম্ভবত অলরেডি তোমাদের ক্লাস দিয়েছি, তোমরা আশা করি অনেকেই দেখেছো। তো এখানেও আরেকটা টার্মের বিষয় দিলাম, যে ড্রেসেজ এই যে শব্দটি নিচের কোনটি খেলা, মানে কোন খেলার সাথে যুক্ত? তো ইকুয়েস্টেরিয়ান, পোলো, রাগবি নাকি ওয়াটার পোলো? এটাও কিন্তু প্রিভিয়াস কোনো না কোনো বছর পড়েছে এরকম একটা কোয়েশ্চেন, সেখান থেকে আমি নিয়েছি। তো দেখো ড্রেসেজ এই যে খেলাটা, সেটা হচ্ছে তোমার কোন খেলার সাথে, মানে ড্রেসেজ এই যে খেলাটা না শব্দটা, ইনি কোন খেলার সাথে যুক্ত এটা বলতে গেলে উত্তর যে হবে, উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ ইকুয়েস্টেরিন, অর্থাৎ ইকুয়েস্টেরিন। ক্লিয়ার? অপশান তোমার এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা এখানে কি হয়, এখানে হচ্ছে ঘোড়া এবং আরোহীর মধ্যে দারুণ একটা সমন্বয় দেখা যায়। তোমরা যদি নেটে সার্চ করে দেখো এই খেলাটা, দেখবে সেখানে ঘোড়া আর যে আরোহী তার সঙ্গে একটা সমন্বয় দেখা যায় ইকুয়েস্টেরিন এই খেলাটাতে। ক্লিয়ার? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা দেখো পোলো, পোলো তোমরা জানো যে পোলো কি ক্ষেত্রে, না ঘোড়ার পিঠে চড়ে যে স্টিক দিয়ে বল মারার খেলা, নিশ্চয়ই দেখে থাকবে, ঘোড়ার পিঠে চড়ে হয় এবং বল মারা, স্টিক দিয়ে বল মারার খেলা হয় পোলো। আচ্ছা রাগবি, রাগবি তো একটা দলগত খেলা, তোমরা নিশ্চয়ই জানো রাগবি একটা হচ্ছে তোমার দলগত খেলা, যেখানে বল হাতে নিয়ে দৌড়ে গোল করতে হয় রাগবি খেলাতে। আর ওয়াটার পোলো, পোলোর তো দুটো ভাগ, একটা হচ্ছে ওয়াটার পোলো আর পোলো। আচ্ছা ওয়াটার পোলো হচ্ছে তোমার হ্যান্ডবলের মতোই, কিন্তু সেটা জলের মধ্যে থেকে খেলাটা হয় আর কি, জলের মধ্যে থেকে খেলাটা হয়, সেটা ওয়াটার পোলো। ক্লিয়ার? তো ওয়াটার পোলোতে প্লেয়ারের সংখ্যা কতজন থাকে বলো তো? 7 জন থাকে ওয়াটার পোলোতে। ক্লিয়ার? তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আজকে 7 নম্বর কোশ্চেনে যদি চলে আসি, কি বলছে 7 নম্বর কোশ্চেনটা? না 7 নম্বর কোশ্চেন বলছে 2008 সালের বেজিং অলিম্পিকে কোন ভারতীয় বক্সার মিডল ওয়েট বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিল? আমি দেখো পাশে ছবিও দিয়ে দিয়েছি। 2008 সাল বেজিং অলিম্পিক, একটু পুরানো, কিন্তু খেলা একটু পুরানো দিনের বলতে পারো, 2026-এ ভিডিও রেকর্ড করছি, 2008-এর খেলা জানতে চাইছে। আচ্ছা যাই হোক, তো ভারতীয় বক্সার মিডল ওয়েট বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিল। 4টে অপশান দেওয়া আছে, বিজেন্দর সিং, মেরি কম, অখিল কুমার নাকি জিতেন্দ্র কুমার। দেখো যারা ছবিটা দেখে চিনতে পেরে গেছো তারা তো অবভিয়াসলি উত্তর দিয়ে দিয়েছো, যারা ছবি দেখে চিনতে পেরে গেছো, তাহলে উত্তর কি হবে? না উত্তর হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ
বিজেন্দর সিং। তো বিজেন্দর সিং ইজ দ্য রাইট অ্যান্সার। ইনি ভারতের প্রথম বক্সার যিনি অলিম্পিকে পদক জিতেছিলেন, মানে অ্যাজ এ বক্সার হিসাবে 2008 সালে অ্যাজ এ বক্সার হিসেবে প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে পদক জিতেছিলেন। এরপরে ধরো মেরি কমের কথায় যদি আসি, তো মেরি কমের কথায় যদি আসি, জানো যে মেরি কম 2012 সালে যে লন্ডন অলিম্পিক হয়েছিল, সেই লন্ডন অলিম্পিকে কিন্তু মেরি কমও কিন্তু ব্রোঞ্জ জিতেছিল। মেরি কমও কিন্তু কি জিতেছিল? ব্রোঞ্জ জিতেছিল। তাহলে উত্তর এখানে কি? অপশান এ, কারণ ইনি প্রথম ভারতীয় বক্সার যিনি অলিম্পিক থেকে পদক এনেছিলেন। বিজেন্দর সিং 2008 সালে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তাহলে প্রশ্নটাইতে চাইছিল প্রথম কোন ভারতীয় বক্সার মেডেল 2008 সালে উল্লেখ করে দিয়েছে, যেহেতু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বাকি দেখো অখিল কুমার, জিতেন্দ্র কুমার, এনারাও বক্সার, এনারাও কিন্তু মানে ভারতের যে ইতিহাসে নাম উজ্জ্বল করেছেন। চলো, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 8 নম্বর কোয়েশ্চেনটা। প্রশ্নের লেভেল কেমন লাগছে? তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো 8 নম্বর কোয়েশ্চেন বলছে, আজাহার 2016 একটা খেলাধুলা ভিত্তিক চলচ্চিত্র। এটি নিচের কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, মিক্সড মার্শাল আর্ট, বক্সিং নাকি হকি? তো দেখো পাশে একটা ছবি দিয়ে দিয়েছি। আজাহার যে ফিল্মটা হয়েছিল 2016 সালে, তো পাশে একটা ছবি দিয়ে দিয়েছি, যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ অ্যাজ এ অ্যাক্টর হিসাবে ইমরান হাসমিকে দেখতে পাচ্ছ। তো এখানে দেখো হাতে একটা ব্যাটও আছে, তোমরা নিশ্চয়ই করে ফেলছো ব্যাপারটা, তাহলে আন্দাজ করে ফেলেছো। উত্তর হবে ক্রিকেট, উত্তর হবে ক্রিকেট। 2016 সালে খেলাধুলা ভিত্তিক মানে ক্রিকেট খেলার উপর ভিত্তি করে এই সিনেমাটা হয়েছিল। তবে ব্যাকগ্রাউন্ড একটা ছিল 2016 সালে, না প্রাক্তন মানে ভারতের যে এক্স ক্রিকেটার তিনি ছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন। তো মোহাম্মদ আজহারউদ্দিনের যে বিতর্কিত এবং বর্ণময় ক্রিকেট জীবন, বিশেষত 90-র দশকে, বিশেষত যদি আমি 90-র দশক বলি, সেই 90-র দশকের যে ফিক্সিং কেলেঙ্কারি এবং তার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে এই চলচ্চিত্র নির্মাণ হয়েছিল। এবং চলচ্চিত্রে ইমরান হাসমি মোহাম্মদ আজহারউদ্দিনের মানে রোলে ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন, তাই তো? তাহলে অপশান এ, মানে আমি বলে দিলাম যে আজাহার ফিল্মটা যারা দেখে থাকবে তারা তো নিশ্চয়ই জানো, যারা জানো না তারা মোহাম্মদ আজহারউদ্দিনকে যদি চেনে থাকো, না তার যে ব্যক্তিগত জীবন, তার যে বিতর্কিত জীবন, বর্ণময় জীবন, তো সেই তার বর্ণময় জীবন বা ব্যক্তিগত যে ফিক্সিং কেলেঙ্কারি, তো তার বিষয় নিয়ে কিন্তু সিনেমাটা হয়েছে, অনেকেই দেখে থাকবে হয়তো। ক্লিয়ার? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো মিক্সড মার্শাল আর্ট, এর উপরেও সিনেমা হয়েছে বলিউডে, এর উপরেও সিনেমা হয়েছে, তোমরা হয়তো দেখে থাকবে। 2015-তে একটা সিনেমা ছিল মিক্সড মার্শাল আর্টের উপর সিনেমাটার নাম আমার যতদূর মনে পড়ছে ব্রাদার্স, BROTHERS, ব্রাদার্স। যেখানে এই সিনেমায় তোমার অভিনয় করেছিলেন কারা কারা? না অভিনয় করেছিলেন অক্ষয় কুমার এবং সিদ্ধার্থ মালহোত্রা এবং অক্ষয় কুমার অভিনয় করেছিলেন। মিক্সড মার্শালের উপরে ভিত্তি করে ছবিটা হয়েছিল, তার নাম হচ্ছে ব্রাদার্স। ক্লিয়ার? আচ্ছা, বক্সিংয়ের উপর যে সিনেমা হয়েছে তোমরা নিশ্চয়ই জানো, বলিউডে বক্সিংয়ের উপর সিনেমা হয়েছিল ম্যারিকম তো সিনেমাই হয়েছিল বক্সিংয়ের উপর, তোমরা জানো। তাছাড়াও একটা ফারহান আক্তার অভিনীত একটি সিনেমা হয়েছিল, তার নাম ছিল তুফান, ফারহান আক্তার অভিনীত। সেখানেও কিন্তু বক্সিংকে কেন্দ্র করেই বলিউডের সিনেমা হয়েছিল। আচ্ছা, হকিকে কেন্দ্র করে যে সিনেমাটা হয়েছিল খুব ইম্পর্টেন্ট, যে অনেকেই সিনেমাটা দেখেছো, সেটা হচ্ছে চাক দে ইন্ডিয়া। চাক দে ইন্ডিয়া, চাক দে ইন্ডিয়া যে হচ্ছে হকিকে কেন্দ্র করে শাহরুখ খান অভিনীত অসাধারণ সিনেমা, অনেকে দেখে থাকবে। তো সেটা নিয়ে সিনেমা হয়েছিল। তো বিভিন্ন স্পোর্টস নিয়ে কিন্তু বলিউডে সিনেমা হয়েছে, তাই তো? তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আজকে 9 নম্বর কোশ্চেনটা যদি দেখি, 9 নম্বর কোশ্চেনটা কি আছে? 9 নম্বর কোশ্চেন আছে যে 2023-এ কোন ভারতীয় টেনিস খেলোয়াড় সবথেকে বেশি বয়সে এটিপি মাস্টার্স এই খেতাব জিতে ইতিহাস তৈরি করেছিলেন, তাই তো? এটিপি মাস্টার্স এই খেতাব জিতে ইতিহাস তৈরি করেছিলেন। দেখো পাশে আমি ছবি দিয়ে দিয়েছি, ছবি দেখে অনেকে আন্দাজ করে ফেলেছো। তো 4টে অপশান দেওয়া আছে, রোহান বোপান্না, মহেশ ভূপতি, বিজয় অমৃতরাজ এবং রামানাথন কৃষ্ণান, তাই তো? তো 2023 সালে সবথেকে বেশি বয়স মানে ভাবতে পারছো, অ্যাভাব 40, ঠিক আছে, মানে 40+ এজে সেখানে তিনি এই রেকর্ড বা কৃতিত্ব গড়েছেন। তো ব্যক্তিটির নাম কি হবে? না ব্যক্তিটির নাম হচ্ছে, এখানে উত্তর হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ রোহান বোপান্না যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। 2024 সালে ইনি বিশ্বের সবথেকে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন, বুঝতে পারছো? যে গ্র্যান্ড স্ল্যাম 2024 সালে সবথেকে বেশি বয়সে, এবং ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হয়েছে, ওয়ার্ল্ড নাম্বার 1 নজিরও আছে, তাই তো? 40+ এজে। ক্লিয়ার? তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। মহেশ ভূপতি ইনি ভারতের আরও একজন অন্যতম সফলতম টেনিস প্লেয়ার, কিন্তু উত্তর এখানে কি হবে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো বাকি অপশানগুলো, এনারাও কিন্তু টেনিস খেলার সাথেই যুক্ত। চলো 10 নম্বর প্রশ্নে যদি চলে আসি, আজকে 10 নম্বর কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন এটা, তোমরা খুব পরিচিত কোয়েশ্চেনটার সঙ্গে, টার্মটার সঙ্গে। ক্রিকেটে চায়নাম্যান যে বোলিং শৈলীটি কার নামানুসারে রাখা হয়েছে? তো আমরা বলি না চায়নাম্যান বোলার বলে থাকি। ভারতের যারা ক্রিকেট ফলো করো তারা নিশ্চয়ই জানো যে চায়নাম্যান বোলার হিসেবে ভারতের সফলতম বোলার হচ্ছে কুলদীপ যাদব, তার নাম শুনে থাকবে। অস্ট্রেলিয়ার একজন চায়নাম্যান বোলার ছিলেন ব্র্যাড হগ,
চায়নাম্যান বোলার ছিল। প্রশ্ন তোমাকে এটা বলেছে, এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারে পড়া কোয়েশ্চেন, এই চায়নাম্যান যে বোলিং শৈলীটি কার নাম অনুসারে রাখা হয়েছে, মানে কার নাম অনুসারে এই জিনিসটা এসেছে। 4টে অপশান তোমাদের জন্য দেয়া আছে, তো সেইটা দেখো কোনটা হবে। চীনা বংশোদ্ভূত একজন ইংরেজ বোলার, নাকি ভারতীয় বোলার, অস্ট্রেলীয় বোলার, নাকি ওয়েস্ট ইন্ডিয়ান বোলার। তোমরা যারা হয়তো আন্দাজ লাগাচ্ছ তারা হয়তো বলবে যে চীনা বংশোদ্ভূত একজন ভারতীয় বোলার, কিন্তু এটা উত্তর হবে না। চীনা বংশোদ্ভূত ভারতীয় বোলার এটা কিন্তু উত্তর হবে না। ক্লিয়ার? তো উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশান ডি, চীনা বংশোদ্ভূত একজন ওয়েস্ট ইন্ডিয়ান বোলার। এর একটা লম্বা ইতিহাস আছে, ইতিহাসটা আমি তোমাদের নিশ্চয়ই জানাবো যে চায়নাম্যান এই ওয়ার্ডটা এলো কোথা থেকে। না, এলো এই জায়গা থেকে 1933 সাল। ভালো করে শোনো গল্পটা। 1933 সাল একটা টেস্ট ম্যাচ হচ্ছিল ইংল্যান্ডের সঙ্গে, তখনকার দিনে ইংল্যান্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের, ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজের। তাহলে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের একটা টেস্ট ম্যাচ চলছিল 1933 সালে, যেখানে ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল করছিলেন একজন বামহাতি স্পিনার, তার নাম হচ্ছেন এলিস আর্চ। তার নাম হচ্ছে এলিস, ভালো করে শুনবে, এলিস আচাং। এলিস আচাং, বোলারটার নাম হচ্ছে এলিস আচাং, যিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল করছেন ইংল্যান্ডকে। ক্লিয়ার? না, তিনি ছিলেন একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার, কিন্তু চীনা বংশোদ্ভূত। মানে এলিস আচাং একজন ইন্টারন্যাশনাল তো প্লেয়ার অবশ্যই, তিনি কিন্তু চীনা বংশোদ্ভূত ছিল। তো তিনি টেস্ট ম্যাচ চলাকালীন একটা অপ্রথাগত বল ডেলিভারি করেন। অপ্রথাগত, যেটা প্রচলিত নয়, সেই অপ্রথাগত একটা বল ডেলিভারি করেন, যেখানে ইংল্যান্ডের সেই সময়কার ব্যাটার ছিলেন, ইংল্যান্ডের ব্যাটার, তার নাম হচ্ছে ওয়াল্টার রবিনসন। ঠিক আছে, ওয়াল্টার রবিনসন। ওয়াল্টার রবিনসন, এই ওয়াল্টার রবিনসনকে এলিস আচাং, যিনি এমন বল করেন, অপ্রথাগত এমন বল করেন, যেখানে এই ওয়াল্টার রবিনসন স্টাম্পড হয়ে যান, মানে আউট হয়ে যান, স্টাম্প হয়ে যান। এবং স্টাম্প হয়ে যাওয়ার পর তিনি যখন প্যাভিলিয়নে ফিরছিলেন, প্রচণ্ড রেগে গিয়েছিলেন এবং আম্পায়ারকে লক্ষ্য করে এটা বলেছিলেন যে একজন চায়নাম্যানের হাতে আউট হতে হলো, মানে এটা লজ্জার বিষয় তার কাছে, একজন চায়নাম্যানের হাতে আউট হতে হলো, মানে ইংরেজিতে বলেছিলেন। আর তখন থেকে ক্রিকেট বিশ্বে বামহাতি যারা রিস্ট স্পিনার, যারা ডেলিভারি করেন, তো তারাই হচ্ছে চায়নাম্যান বোলার নামে পরিচিত। ক্লিয়ার? তাহলে দেখো, চীনা বংশোদ্ভূত এলিস আচাং, এখান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি তার বলে, যেহেতু ওয়াল্টার রবিনসন ইংল্যান্ডের প্লেয়ার আউট হয়েছিলেন, এবং যার জন্মসূত্রের ইতিহাসটা জড়িত আছে কোথা থেকে? চীন থেকে। ক্লিয়ার? তো সেখান থেকেই টার্মটা এসেছে চায়নাম্যান বোলার, যারা রিস্ট স্পিনার হয়ে থাকে, কবজির সাহায্যে যারা বল ঘুরিয়ে থাকে, বাঁ হাতি। তো বিশ্বে এরকম রিস্ট স্পিনার আমি বললাম, ভারতের হয়ে কুলদীপ যাদব আছে, এবং অস্ট্রেলিয়ার একজন প্লেয়ার ছিল, তার নাম হচ্ছে ব্র্যাড হগ, ইনিও ছিলেন একজন রিস্ট স্পিনার, সফলতম স্পিনারদের মধ্যে বললাম নাম কিছু। তো এখানে এইভাবেই কিন্তু ইতিহাসটা গড়েছে চায়নাম্যান বোলিং বিষয়টা। ক্লিয়ার? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, আশা করি বোঝাতে পারলাম। চলো আজকের 11 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখবো আমরা। 11 নম্বর কোশ্চেনটা বলছে, ভারত নিচের কোন দেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন? তাহলে কোন দেশের বিরুদ্ধে ভারত তাদের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন, তাই তো? তাহলে অপশান এ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, নাকি নিউজিল্যান্ড। তাহলে উত্তর কি হবে? না, উত্তর হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ইংল্যান্ডের এগেনস্টে। কবে খেলেছিল? না, 1932 সাল। 1932 সালে ভারত প্রথম টেস্ট ম্যাচ খেলে ইংল্যান্ডে। কোথায়? ইংল্যান্ডে গিয়ে খেলে, ইংল্যান্ডের লর্ডসে। তো ইংল্যান্ডের লর্ডসে প্রথমবার খেলে হচ্ছে ভারত 1932 সালে। এবং সেই সময় ভারতের ক্যাপ্টেন ছিল, প্রথম টেস্ট টিমের যে ক্যাপ্টেন, তিনি ছিলেন সি.কে. নাইডু। সি.কে. নাইডু, ইনি ছিলেন ভারতের টেস্ট টিমের প্রথম ক্যাপ্টেন, সি.কে. নাইডু। তাহলে ক্যাপ্টেন কে ছিল, কোথায় খেলাটা হয়েছিল, কোন সালে হয়েছিল, সব কটা ইনফরমেশন আমি বলে দিলাম। তাহলে বাকি অপশানগুলো নিশ্চয়ই হচ্ছে না, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ভারতের প্রথম টেস্ট ম্যাচ 1932। ক্লিয়ার? চলো আজকের 12 নম্বর কোয়েশ্চেন যদি দেখি আমি, 12 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে দেখো। আন্তর্জাতিক হকি ম্যাচে মাঠের আদর্শ প্রস্থ কত? আন্তর্জাতিক হকি ম্যাচের যে আদর্শ প্রস্থ মাঠের, তো সেক্ষেত্রে প্রস্থটা কত, উইডথটা কত? 45 মিটার, 50 মিটার, 55 মিটার, নাকি 60 মিটার? কোনটা এখানে হবে রাইট অ্যান্সার? তো চলো, একটা হকি যদি ম্যাচ হয়, সেই যে মাঠ বা তার যে ফিল্ড, সেই ফিল্ডের আদর্শ যদি বলে প্রস্থ, আদর্শ প্রস্থ বা আদর্শ উইডথ, সেটা মনে রাখবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে, অর্থাৎ 55 মিটার। 55 মিটার হচ্ছে অ্যাকচুয়ালি তার উইডথ হয়। 55 মিটার মানে অ্যাপ্রক্সিমেটলি তুমি যদি ধরো 60 গজের কাছাকাছি, বা 60 গজ, 60 গজের কাছাকাছি না, 60 গজ। ক্লিয়ার? তো প্রস্থ হয়ে গেল 60 গজ। যদি আমাকে ধরতে এখানে দৈর্ঘ্য কত, এটাও তো প্রশ্ন হতে পারে যে দৈর্ঘ্য কত। যদি বলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যটা একটু মনে রাখবে তোমরা। দৈর্ঘ্য হচ্ছে 91.80, 91.80 মিটার। ক্লিয়ার? 91.80 মিটার। তো মনে রাখবে এটাই যে দৈর্ঘ্য এটা থাকে।
ঠিক আছে, এটাও মোটামুটি তোমার গজের দিক থেকে যদি আমি হিসেব করি সেটা 100 গজের কাছাকাছি হয়ে থাকে, 100 গজ। ক্লিয়ার? তাহলে দেখো 60 গজ আর 100 গজ, 60 গজ হচ্ছে প্রস্থ, 100 গজ হচ্ছে দৈর্ঘ্য, সেটাই মিটারে বললে 55 মিটার আর 91.80 মিটার। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। চলো আজকের 13 নম্বর কোশ্চেনে আসি। 13 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, ভারত ছাড়া নিচের কোন দেশের জাতীয় খেলা ফিল্ড হকি? 4টে অপশন দেওয়া আছে, নেপাল, পাকিস্তান, মঙ্গোলিয়া এবং বাংলাদেশ। একটু ভালো করে এই প্রশ্নটা একটু টেকনিক্যালি হয়তো ফল্ট থাকলে আছে, কেন বলো তো? এটা কিন্তু আমি সালের কোশ্চেন তুলে দিয়েছি তোমাদের। দেখো প্রথম কথা, এখানে যে প্রশ্নটা দেওয়া আছে যে ভারত ছাড়া কোন দেশের জাতীয় খেলা হচ্ছে তোমার হকি, তার মানে প্রশ্নটা বলতে চাইছে ভারতের জাতীয় খেলা হকি, তাই তো? এই হকিটা আর কোন দেশের জাতীয় খেলা? প্রথম কথা এখানে একটা বলে দিই বিষয়টা, ভারতের কিন্তু কোনো ন্যাশনাল গেমস নেই, এটা কিন্তু তোমরা মনে রাখবে। ন্যাশনাল গেমস অ্যাজ সাচ ভারতের কোনো ন্যাশনাল গেমস নেই। কেন আমরা হকিকে বলি ন্যাশনাল গেমস, বা অনেকের মধ্যে এই ভুল ধারণাটা আছে যে হকি হচ্ছে ভারতের জাতীয় খেলা, কিন্তু না। কারণ এই ভুল ধারণাটা এই জন্যই আছে কারণ হকিতে আমরা বহুবার অলিম্পিকে গোল্ড পেয়েছি, সেইখান থেকে আমাদের একটা ভুল ধারণা আছে যে হকি হয়তো ভারতের জাতীয় খেলা, কিন্তু ভারতের কোনো ন্যাশনাল গেমস নেই। তোমরা যদি গুগলে সার্চ করো দেখতে পাবে যে ভারতের কোনো ন্যাশনাল গেমস নেই। ভুল ধারণাটা কোথা থেকে এসছে সেটাও আমি বলে দিলাম, হকি নিয়ে ভুল ধারণা। তো চলো, কিন্তু হকিটা অন্যান্য দেশের ন্যাশনাল গেমস হতে পারে, একদম হতে পারে। তাহলে উত্তর এখানে কি হবে না, উত্তর হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ পাকিস্তান। পাকিস্তানের কিন্তু জাতীয় খেলা হচ্ছে হকি। ক্লিয়ার? দেখো অপশান এ কি আছে, অপশান এ আছে নেপাল। তো নেপালের যে জাতীয় খেলা সেটা মনে রাখবে ভলিবল। ভলিবল হচ্ছে নেপালের জাতীয় খেলা, ভলিবল। ক্লিয়ার? আচ্ছা দেখো মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া জাতীয় খেলা অ্যাজ সাচ সেভাবে কিছু নেই। আচ্ছা বাংলাদেশের জাতীয় খেলা আছে, একদম আছে, সেটা হচ্ছে কাবাডি। বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। ক্লিয়ার? তাহলে নেপালের জাতীয় খেলা ভলিবল, পাকিস্তানের হকি, বাংলাদেশের কাবাডি, মঙ্গোলিয়ার অ্যাজ সাচ কোনো ন্যাশনাল গেমস নেই, ভারতেরও অ্যাজ সাচ কোনো ন্যাশনাল গেমস নেই। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আজকের 14 নম্বর কোশ্চেনটা দেখি একটু, যে কেডি যাদব নিচের কোন খেলায় অলিম্পিক পদক জিতেছিলেন? এখানে দেখো বিকল্প সমূহ বিষয়টা রয়ে গেছে এখানে, দেখো ঠিক আছে। দেখো বিকল্পগুলো কি কি দেখো, যে ভারোত্তোলন, কুস্তি, মুষ্টিযুদ্ধ নাকি শুটিং। কেডি যাদব, দেখো পাশে আমি ছবি দিয়ে দিয়েছি, পাশের ছবিটা দেখে দেখো বুঝতে পারছো কি হতে পারে। তাহলে উত্তর হচ্ছে অপশান, দেখো ছবি আমি দিয়ে দিয়েছি, অপশান রাইট অ্যান্সার কি হবে না 14, যে রাইট অ্যান্সার হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ রেসলিংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কেডি যাদবের নাম, যাকে আমরা কিন্তু তোমরা অনেক সময় পরীক্ষায় পেয়ে থাকো যে পকেট ডায়নামো নামে কে পরিচিত, উত্তর বলেছিলে কিন্তু কেডি যাদব, তাই তো? তো দেখো স্বাধীন ভারতের প্রথম অ্যাথলেটিক্স হিসাবে ইনি ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিক পদক জিতেছিলেন, কবে সেটা না 1952 সাল। 1952 সালের যে অলিম্পিক হয়েছিল সেখানে কিন্তু রেসলিংয়ে তিনি কিন্তু ব্রোঞ্জ জিতেছিলেন, রেসলিং। তাহলে স্বাধীনতার পর স্বাধীনতার পর প্রথম ভারতীয় হিসাবে ব্যক্তিগত ইভেন্টে তিনি কিন্তু ব্রোঞ্জ জিতেছিলেন, তাই তো? না তার এই ক্ষিপ্রতা, তার ছোটোখাটো গড়ন, তার জন্য তাকে আমি কি বললাম, তাকে বলা হয় পকেট ডায়নামো, তাকে বলা হয় পকেট ডায়নামো, এটা কিন্তু পরীক্ষায় এসেছে, পকেট ডায়নামো। ঠিক আছে? তো ইনি হচ্ছেন কেডি যাদব, যিনি রেসলিংয়ে 1952 সালে ব্রোঞ্জ জিতেছিলেন, ভারতের নাম উজ্জ্বল করেছিলেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল। এবার দেখো বাকি অপশানগুলো যদি দেখি, ওয়েট লিফটিং হিসাবে দেখো 2000 সালে একজন ব্যক্তি তোমরা নাম পাবে, তার নাম হচ্ছে কর্ণম মালেশ্বরী, নাম শুনে তো কর্ণম মালেশ্বরী। তো কর্ণম মালেশ্বরী ইনি হচ্ছেন 2000 সালে ওয়েট লিফটিংয়ে তিনি হচ্ছেন কিন্তু পদক এনেছিলেন। তাছাড়া 2021 সালে মীরাবাই চানুর নামও শুনে থাকবে, তিনিও কিন্তু রূপো এনেছিলেন। তো ওয়েট লিফটার অনেকজনেরই আমরা নাম পাই। যদি আমরা বক্সিংয়ের কথায় আসি তাহলে আমরা বললাম আগেই কোশ্চেনে আলোচনা করেছি যে 2008 সালে বিজেন্দর সিং যিনি ব্রোঞ্জ এনেছিলেন 2008 সাল। এবং শুটিংয়ের ক্ষেত্রে যদি আমরা বলি খুব সদ্য রিসেন্ট যদি আমরা বলি তাহলেও দেখবো যে 2024-এর যে অলিম্পিক হয়ে গেল সেখানে মানু ভাকের ব্রোঞ্জ এনেছেন শুটিংয়ের ক্ষেত্রে। এছাড়াও অভিনব বিন্দ্রা যিনি স্বর্ণপদক এনেছিলেন 2008 সালের বেজিং অলিম্পিকে, তাই তো? অনেকজনের নামই আমরা বললাম বিভিন্ন ইভেন্টের ক্ষেত্রে। উত্তর এখানে কি হবে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আজকে 15 নম্বর কোয়েশ্চেনে চলে আসি, এবং 15 নম্বর কোয়েশ্চেনটা বলছে সিক্স মেশিন এই শিরোনামে যে আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি কোন ক্রিকেটারের। দেখো পাশে আমি ছবি দিয়ে দিয়েছি, যারা এই ক্রিকেটারকে চেনো তারা নিশ্চয়ই অলরেডি উত্তর দিয়ে দিয়েছো। তো সেই ক্রিকেটারের নাম যিনি ইউনিভার্সাল বস নামে পরিচিত, তিনি আর কেউই নন, উত্তর হবে কি ক্রিস গেইল। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, যাকে আমরা বলি ইউনিভার্সাল বস। 2016 সালে তার এই আত্মজীবনী প্রকাশ পায় সিক্স মেশিন। এবং ক্রিকেটের ইতিহাসে তার যে ছক্কা মারার যে ইতিহাস বা রেকর্ড সেটা কিন্তু অবিশ্বাস্য। তো তারই আত্মজীবনীর নাম হচ্ছে সিক্স মেশিন। বাকি অপশানগুলো যদি দেখি, বেন্ডন ম্যাকলাম ইনি নিউজিল্যান্ডের প্লেয়ার এবং খুব খতরনাক প্লেয়ার, এনার যে আত্মজীবনী তার নাম হচ্ছে ডিক্লেয়ার্ড, এটাও মনে রাখবে একটু, ডিক্লেয়ার্ড, DECLARED, ডিক্লেয়ার্ড এনার আত্মজীবনী। ক্লিয়ার? জ্যাক ক্যালিস, এনার অ্যাজ সাচ আত্মজীবনী তো নেই বা অটোবায়োগ্রাফি নেই, কিন্তু এর ওপর বায়োগ্রাফি আছে। বায়োগ্রাফি হচ্ছে
দ্য ক্যালিস বিয়ন্ড দ্য সিক্সেস, ঠিক আছে, দ্য ক্যালিস বিয়ন্ড দ্য সিক্সেস এনার বায়োগ্রাফির মধ্যে আছে। আর অ্যাডাম গিলক্রিস্ট ইনিও খতরনাক প্লেয়ার ছিলেন, উইকেট কিপার ব্যাটসম্যান ছিলেন অস্ট্রেলিয়া। এনার যে তোমার অটোবায়োগ্রাফি সেটা হচ্ছে ট্রু কালার্স, ট্রু কালার্স, COLOURS, COLOURS, তোমরা লিখে নাও COLOURS, ট্রু কালার্স। ক্লিয়ার? তা ট্রু কালার্স যেটা অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান তার অটোবায়োগ্রাফি। আশা করি বোঝা গেল, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আজকে 16 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই। 16 নম্বর কোয়েশ্চেনটা বলছে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় নারী কুস্তিগির কে ছিলেন? তাহলে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী প্রথম মহিলা বা প্রথম নারী কুস্তিগির কে ছিলেন? চারটে অপশান, ববিতা ফোগাট, অলকা তোমার, গীতা ফোগাট নাকি সাক্ষী মালিক। দেখো পাশে যে ছবিটা দিয়েছি সেই ছবিটা দেখে তুমি যদি চিনতে পেরে যাও তাহলে তোমার উত্তরটা একদম সঠিক হবে। তাহলে অপশান কি হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ইনি হচ্ছেন আর কেউই নয়, ইনি হচ্ছেন গীতা ফোগাট। 2010 সালে কমনওয়েলথ গেমস, 2010 সাল, 2010-এর যে কমনওয়েলথ গেমস হয়েছিল সেখানে তিনি গোল্ড জিতেছিলেন, অর্থাৎ স্বর্ণপদক জিতেছিলেন 2010-এ। তাহলে প্রথম নারী কুস্তিগির হিসাবে তিনি মানে এই কৃতিত্বটা অর্জন করেছিলেন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তার এবং তার পরিবারের যে কাহিনী, লড়াইয়ের কাহিনী, সেই গল্প নিয়ে কিন্তু বলিউডের একটা বিখ্যাত সিনেমা, তার নাম হচ্ছে দাঙ্গল। বলিউডের বিখ্যাত সিনেমা দাঙ্গল, যেখানে আমির খান অভিনয় করেছিলেন, সেই দঙ্গল ফিল্মটা হয়েছে অ্যাকচুয়ালি তার এবং তার পরিবারের যে সংগ্রাম বা স্ট্রাগলকে নিয়ে। আচ্ছা বাকি অপশান দেখবো, ববিতা ফোগাট, ইনি কে? না ইনি হচ্ছেন গীতা ফোগাটের বোন, অর্থাৎ এই যে গীতা ফোগাট ইনিও একজন কুস্তিগির, তিনি হচ্ছেন গীতা ফোগাটের বোন হচ্ছে ববিতা ফোগাট। এবার অলকা তোমার এবং সাক্ষী মালিক এনারাও হচ্ছে কুস্তিগির। তবে সাক্ষী মালিক সম্পর্কে একটা জিনিস আমি বলি যে ইনি কিন্তু 2016 সাল, সেই 2016 সালের রিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন। 2016 সালে রিও অলিম্পিকে ব্রোঞ্জ কিন্তু সাক্ষী মালিক এনেছিলেন। অপশান মানে ডি এর কথা বলছি। তাহলে অপশান এখানে সি হচ্ছে রাইট অ্যান্সার হবে, গীতা ফোগাট। চলো আজকে 17 নম্বর কোশ্চেনে চলে আসি। 17 নম্বর কোশ্চেনটা বলছে দেখো যদি একজন ব্যাটসম্যান তার উইকেট রক্ষা করার উদ্দেশ্য ছাড়া বা বিপক্ষ দলের অনুমতি ছাড়া বলকে দুবার আঘাত করেন তবে কি হবে? এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে তোমাদের কোনো একটা সেন্ট্রাল লেভেলের পরীক্ষায় পড়েছে। যদি একজন ব্যাটসম্যান তার উইকেট রক্ষা করার উদ্দেশ্য ছাড়া বা বিপক্ষ দলের অনুমতি ছাড়া বলকে দুবার আঘাত করেন সেই কেসে কি হবে? তো সেই কেসে যে স্পেশাল এই কেসে কি হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে, তিনি আউট হয়ে যাবেন, একদম তিনি আউট হয়ে যাবেন। ক্লিয়ার? কেন আউট হয়ে যাবেন? না আইন অনুসারে বল যদি একবার ব্যাটে বা ব্যাটারের শরীরে লেগে ড্রপ খাওয়ার পর আবার ব্যাটে লাগে এবং ব্যাটার যদি রান নেওয়ার চেষ্টা করেন বা সচেতনভাবে উইকেট রক্ষা করার চেষ্টা করা ছাড়া বা উইকেট রক্ষা করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে দ্বিতীয়বার বলটিকে আঘাত করেন, তাহলে কিন্তু আম্পায়ার তাকে আউট ঘোষণা করবে এবং এরকম কেস কিন্তু হয়েছে অনেকবার। এই ধরনের কেস ধরো হয়েছে এবং এখানে আউটও হয়েছেন অনেক ব্যাটসম্যান, তাই তো? তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। বাকি কিন্তু অন্যগুলো হবে না, না ব্যাটসম্যানকে সতর্ক করা হবে, না ডেড বল দেওয়া হবে, নাকি 5 রান বাই হবে। 5 রান বাই কখন হয় গো? না 5 রান বাই দেখো যারা তোমরা দেখো ফিল্ডিং যে দল থাকে বা যারা ফিল্ডার থাকে, সে ফিল্ডারদের দেখবে যারা উইকেট কিপার হয়, উইকেট কিপারের হেলমেট অনেক সময় ফিল্ডের মধ্যে থাকে, উইকেট কিপারের কাছে অনেক সময় ওই যদি ওই হেলমেটে বল লেগে যায় তো সেক্ষেত্রে কিন্তু 5 রান বাই দেওয়া হয়, 5 রান বাই দেওয়া হয়। এটা কেন দেওয়া হয়? না ফিল্ডার যে ফিল্ডিং টিম আছে তাদের অসচেতনতার জন্য বিষয়টা হয়ে যায়, এরকম 5 রান দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রেই হয়েছে কি না উইকেট কিপারের কাছ থেকে বল ধরো ফসকে গিয়ে উইকেট কিপারের পিছনে থাকা যে হেলমেট, সে হেলমেটে ধরো লেগে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু 5 রান বাই দেওয়া হয়। ক্লিয়ার? অপশান সি এখানে রাইট অ্যান্সার হবে। চলো আজকের 18 নম্বর কোশ্চেনটা কি বলছে। 18 নম্বর কোশ্চেন হচ্ছে কোন প্রাচীন ভারতীয় খেলায় একদল সাহসী যুবককে রাগী ষাঁড়ের বিরুদ্ধে খেলতে দেখা যায়? তো এই যে দেখো রাগী ষাঁড়ের বিরুদ্ধে খেলতে দেখা যায়, এই যে খেলাটা, এই খেলাটা খুব পরিচিত খেলা, তামিলনাড়ুর খেলা, সেটা আমি বলে দিলাম জালিকাট্টু। উত্তর হচ্ছে জালিকাট্টু। তো তামিলনাড়ুতে এই যে খেলাটা হয় জালিকাট্টু, সেটা বিশেষ করে একটা উৎসবের সঙ্গে হয়, উৎসবের সময় হয়, তার নাম হচ্ছে পোঙ্গল উৎসব। পোঙ্গল উৎসবে তোমরা নাম শুনেছো, সেই সময় খেলাটা হয় জালিকাট্টু উৎসব, যেখানে একটা রাগী ষাঁড়কে সাহসী যুবকরা তাকে ষাঁড়টাকে ওই যে ষাঁড়ের যে তোমার এই যে এই পোর্শনটা আছে একে ধরে বা ষাঁড়ের শিংকে ধরে তোমরা অনুসারে দেখা যায় ষাঁড়টাকে শান্ত করার চেষ্টা করা হয়। তো সেই সময় হয়ে যে জালিকাট্টু ফেস্টিভ্যাল, সেইটা খুব পরিচিত ফেস্টিভ্যাল এবং খুব পপুলার ফেস্টিভ্যাল তামিলনাড়ু। ক্লিয়ার? তাহলে উত্তর হবে বি। আচ্ছা এবার দেখো ডি অপশানটাকে আলোচনা করব, মাল্লখাম্ব। এটা হচ্ছে মধ্যপ্রদেশের, এটা কিন্তু জাতীয় খেলা, মানে মধ্যপ্রদেশ সরকারের জাতীয় খেলা নয়, মধ্যপ্রদেশ সরকারের রাজ্য খেলা। ক্লিয়ার? না এখানে কি হয় না একটা খাড়া যে কাঠের খুঁটি, তার উপর বিভিন্ন যোগ ব্যায়াম, মানে তারকে নির্ভর করে বিভিন্ন যোগ ব্যায়াম প্রদর্শন করা হয়, মাল্লাখাম্ব। সেটা খেলা এক ধরনের এবং এটা কিন্তু মধ্যপ্রদেশের রাজ্য খেলা। আচ্ছা খোখো খেলা, আমি বলেছি খোখো খেলা নিয়ে আগেও আলোচনা করেছি, খোখো খেলা অনেকে খেলেও থাকবে তোমরা। কাবাডি খেলা, যেটা আমি বললাম অলরেডি যে বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি খেলা। চলো আজকের 19 নম্বর কোশ্চেনটি একটু দেখে নিই।
19 নম্বর কোশ্চেনটা হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম নারী হকি খেলোয়াড় কে? তো রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, যার বর্তমানে নাম হয়ে গেছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, কিন্তু সেই অ্যাওয়ার্ড জিতেছেন প্রথম নারী হকি খেলোয়াড়। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ রানী রামপাল। রানী রামপাল, যিনি হচ্ছেন এক্স ক্যাপ্টেন, হকি টিমের এক্স ক্যাপ্টেন ছিলেন, মহিলা হকি টিমের এক্স ক্যাপ্টেন ছিলেন, এনাকেই দেওয়া হয়েছে প্রথম নারী হকি খেলোয়াড় হিসাবে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, যেটা কবে না 2020 সালে, 2020 সালে দেওয়া হয়েছে। ক্লিয়ার? বাকি অপশানগুলো যদি আমি দেখি, যে বন্দনা কাটারিয়া, নিকি প্রধান, শর্মিলা দেবী, শর্মিল দেবী, এনারা সকলে হকি খেলার সঙ্গে যুক্ত, কিন্তু এই খেতাবটা যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন রানী রামপাল। চলো আজকের সেশনের যে লাস্ট কোয়েশ্চেনটা দেখে নাও। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে আধুনিক অলিম্পিকে নারীরা প্রথমবার কোন সালে অংশ নিয়েছিলেন বা অংশগ্রহণ করেছিলেন? খুব ভালো কোয়েশ্চেন, এই জন্যই ভালো কোয়েশ্চেন একটু ট্রিকি আছে। দেখো, আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল 1896 সালে, যেটা হচ্ছে এথেন্সে। এটা সকলেই জানো, এথেন্সে শুরু হয়েছিল 1896 সালে। কিন্তু প্রশ্ন হচ্ছে নারীরা প্রথমবার কি 1896 সালে অংশগ্রহণ করেছিলেন নাকি অন্য কোনো সময়? তো চারটে অপশান দেওয়া আছে, 1896, 1904, 1900 নাকি 1916। তো মনে রাখবে, অলিম্পিকে নারীদের যে প্রথম অংশগ্রহণ সেটা হচ্ছে 1900, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 1900 সালে নারীদের প্রথম অংশগ্রহণ, তার আগে কিন্তু নারীদের অংশগ্রহণ করা ছিল না, অর্থাৎ প্রথমবার যে অলিম্পিক হয়েছিল সেখানে কিন্তু নারীরা অংশগ্রহণ করতে পারেনি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আজকের সেশনে টপ 20 কোশ্চেন রাখলাম, যেগুলো প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আপকামিং ডেতেও আসতে পারে, সে পরীক্ষার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো রাখলাম। সেশনটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। যদি আরও এরকম সেশন পেতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। প্রথমবার হয়ে থাকলে আমাদের এক্সাম অরবিট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। চলো আজকের মতো সেশনটা শেষ করলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে আরও একবার।